স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। ভোটারদের কোনো মুখ্য ভূমিকা নেই, বরং আমার প্রশাসকের উপরে নির্ভর করতে হবে। ঠিক ওই জায়গাটি থেকেই কিন্তু আমাদের স্বৈর শাসনের বা ফেসিজমের উৎপত্তিটি ঘটে। দাফনকৃত নির্বাচন কমিশনটির জন্য যারা দায়ী, তাদের জন্য আমি মনে করি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। এটা তো একেবারে নিজেদের মধ্যে নির্বাচন, সাজাই গোছায় ডামি নির্বাচন। প্রথমে ওনারা একরকম পার্সেন্টেজ বললেন, ঘন্টাখানিক পরে আবার আর এক রকম পার্সেন্টেজ বলে। যারা আপনার এইভাবে ক্ষমতা আঁকড়ে থাকতে চায় তারা কিন্তু নির্বাচনকে টুল হিসেবে ব্যবহার করে, অস্ত্র হিসেবে ব্যবহার করে। এই পরপর তিনটা নির্বাচন হতে বাংলাদেশের যে নির্বাচনের যে গ্রহণযোগ্যতা, যে বিশ্বাসযোগ্যতা, সেটা একদম নষ্ট হয়ে গেছে। 2014 থেকে 2024 তিনটি সংসদ নির্বাচনে এই দেশের গণতন্ত্রের জন্য খারাপ নজির বলছেন নির্বাচন বিশ্লেষকরা। তাই দ্রুত আইনের আওতায় আনার দাবি এর সঙ্গে জড়িতদের। এ নিয়ে এখন সকালে থাকছে প্রতিবেদন। ভুয়া ধরনের আর কি কালার হয়ে যাবে, আর ওজন অনেক কমে যাবে, যার কারণে ভোক্তা পর্যায়ে গেলে আমাদের এটা ক্লেম হবে। ঘটনা হচ্ছে যে চাউলগুলো পাঠাইছি আমি, এই চাউলগুলো কোনো দিক দিয়ে খারাপ হওয়ার কথা না। আমি স্পটে গাড়ি লোড করছি, ওখানে ওরা কতিপয় কিছু বস্তাত বঙ্গা মারে। একটা গাড়ি একটা জায়গায় থাকলে যে 2000 বা 3000 টাকা একটা ড্যামারেজ হয়, এই টাকাটা কেউ দেয় না। মরামাছি আছে, সঙ্গে হচ্ছে শটার করেনি ভালো মতন, যেটা হচ্ছে রাবার সেলার শটার করার কথা, সেই কাজটা করা হয় না। এরকম আমরা এর আগে দেখছি, অনেক অশ্লীল আমরা পানিশমেন্ট দিয়েছে তাদেরকে। সঠিক মান না মেনেই খাদ্য সংরক্ষণাগারে চাল সরবরাহ করছে অনেক সরকারি খাদ্য গোদাম। পরিদর্শকদের চোখ ফাঁকি দিতে পারলে যার ভুক্তভোগী হবেন সরকারের বিভিন্ন প্রকল্পের সুফলভোগী সাধারণ মানুষ। এ নিয়েও এখন সকালে থাকছে বিশেষ প্রতিবেদন। 2014 সালের একতরফা ভোট, 2018 সালের রাতের ভোট এবং 2024 সালের ডামি নির্বাচন, গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনকে এভাবেই বর্ণনা করলেন নির্বাচন বিশ্লেষকরা। বললেন, বাংলাদেশের গণতন্ত্রের অন্ধকার অধ্যায় এগুলো, আর এই কাজে অন্যায়ভাবে ক্ষমতাসীনদের আজ্ঞাবহ হয়ে কাজ করা নির্বাচন কমিশনারদের বিচারের আওতায় আনার তাগিদ দিয়েছেন তারা। একই সঙ্গে নির্বাচন আয়োজনে ভূমিকা রাখা মাঠ প্রশাসনের সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ইউএনওদের আইনের আওতায় আনার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন বেলায়েত হোসাইন। যাদের রক্ত ঘামানো করের টাকায় কেনা হয় পুলিশের বন্দুকের বুলেট, সেই বুলেটই ক্ষতবিক্ষত করেছে কর দেয়া প্রজাতন্ত্রের মালিক নামের ছাত্র জনতাকে। বিগত কয়েক বছরের সীমাহীন দুর্নীতি, অর্থ পাচার, ব্যাংক লুটপাট, নিত্যপণ্যের বাজারে নাভিশ্বাস, সেবা সেন্টারের হয়রানি, সব মিলিয়ে যেন অনিয়মের এক মহা স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল লাল সবুজের বাংলাদেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মনে করেন, যখন গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো জবাবদিহিতা থাকে না, ভোটের জন্য জনগণের কাছে যাওয়ার প্রয়োজন হয় না, তখনই রাষ্ট্রতন্ত্র পরিণত হয় স্বৈরতন্ত্রে। যেখানে আপনি দেখবেন যে ভোটারদের ভূমিকা গৌণ, ভোটারদের কোনো মুখ্য ভূমিকা নেই, বরং আমার প্রশাসকের উপরে নির্ভর করতে হবে। ঠিক ওই জায়গাটি থেকেই কিন্তু আমাদের স্বৈর শাসনের বা ফেসিজমের উৎপত্তিটি ঘটে। একটু পেছনে ফেরা যাক, কেমন ছিল বিগত তিনটি সংসদ নির্বাচন। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগ। ক্ষমতায় আসার 3 বছরের মাথায় বিচার বিভাগের এক রায়ে তুলে দেওয়া হয় তত্ত্বাবধায়ক ব্যবস্থাকেই। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের পরের বছর অর্থাৎ 2012 সালের 9 ফেব্রুয়ারি কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত হয় নির্বাচন কমিশন। সেই কমিশন 2014 সালের 5 জানুয়ারি আওয়ামী লীগের অধীনে যে নির্বাচনের আয়োজন করেছিল, তাতে বিএনপি জামাত জোট অংশই নেয়নি। প্রায় ভোটারবিহীন এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের 1.5 শতাধিক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন। ইতিহাসে ওই নির্বাচন একতরফা নির্বাচন হিসেবে তকমা পেয়েছিল তখন। কাজী রকিব কমিশনের অধীনে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনগুলোতে কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারারও সংস্কৃতি শুরু হয়। 154টা আসনের মানুষ তাদের ভোটাধিকারই প্রয়োগ করতে পারেনি, ভোট দেওয়ার সুযোগে তাদের হয়নি, অথচ একটা সংসদ পুরো 5 বছর মেয়াদ তারা পূর্ণ করেছে।
2017 সালের 15 ফেব্রুয়ারি সাবেক আমলা KM নুরুল হুদার নেতৃত্বে গঠিত হয় নতুন নির্বাচন কমিশন। বিতর্ক যেন পিছু ছাড়েনি এই কমিশনেরও। তবে এই কমিশনের ভেতরে থেকেও সিইসি সহ অন্য নির্বাচন কমিশনারদের কর্মকাণ্ডের প্রতিবাদে সরব অবস্থানে ছিলেন প্রয়াত সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বারবার নোট অফ ডিসেন্ট দিয়ে সেই সময়কার বিতর্কিত সকল সিদ্ধান্তের বিরুদ্ধে খতিয়ান রেখে গেছেন তিনি। নানা বিতর্ক ছাপিয়ে নুরুল হুদা কমিশনের গায়ে লাগে রাতের ভোটের কলঙ্কের দাগ। 2018 সালের একাদশ সংসদ নির্বাচনকে ঘিরে দিনের ভোট রাতে করার অভিযোগ ওঠে ওই কমিশনের বিরুদ্ধে। 2018 সালের নির্বাচন, সেটাকে বলা হয়েছে যে রাতেই ভোট হয়ে গেছে। তৎকালীন যে নুরুল হুদা কমিশন ছিল পুনর্নির্বাচন দিতে পারতেন, কিন্তু ওনারা দিকে কোনো রাস্তায় হাঁটেনি। ওনারা ওটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে গেজেট করেছে, আবার সংসদ বসছে। 18 সালের নির্বাচন আমি আগে বলেছি, এটা একটা প্রতীকী অংশগ্রহণমূলক নির্বাচন। সারা দুনিয়াতে যারা আপনার এইভাবে ক্ষমতা আঁকড়ে থাকতে চায় তারা কিন্তু নির্বাচনকে টুল হিসেবে ব্যবহার করে, অস্ত্র হিসেবে ব্যবহার করে। বাংলাদেশের এই কাজটাই হয়েছে। এরপর শুরু হয় আওয়াল কমিশন যুগ। প্রথমবারের মতো আইন করে নিয়োগ দেওয়া হয় এই কমিশনকে, যদিও বাছাই করে আওয়ামী লীগের আস্থাভাজনদের দিয়েই কমিশন গঠিত হয় বলে অভিযোগ উঠেছিল বিভিন্ন মহল থেকে। 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে আয়োজন করেছিল আওয়াল কমিশন, ইতিহাসে সেটা ডামি নির্বাচন বলে স্থান পেয়েছে। সেই নির্বাচনকে ঘিরে জন্ম হয় নানা বিতর্কের। স্বাক্ষর ছাড়া ফলাফল শীট তৈরি এবং ভোটের অস্বাভাবিক হার দেখানোর অভিযোগ ওঠে আওয়াল কমিশনের বিরুদ্ধে। নির্বাচনের দিন সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে কম ভোটারের উপস্থিতি থাকার পরেও ফলাফলে 41% বেশি ভোট পড়ার তথ্য অবাক করেছে সবাইকে। প্রথম 7 ঘন্টায় 27% ভোট পড়ার কথা জানিয়ে শেষ ঘন্টায় হুট করে আরও 14% মতো ভোট বাড়িয়ে হার প্রকাশ করেছিল আওয়াল কমিশন। মানে নির্বাচনের সংজ্ঞায় থেকে এটা আসে না। যেমন আসে না রাতের ভোট নির্বাচনের সংজ্ঞায়, যেমন আসে না 154টা ভোট বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে। 2024 সালের নির্বাচন, এটা তো একেবারে নিজেদের মধ্যে নির্বাচন সাজাই গোছায় ডামি নির্বাচন। প্রথমে ওনারা একরকম পার্সেন্টেজ বললেন, ঘণ্টাখানিক পরে আবার আর এক রকম পার্সেন্টেজ বলে, বা একই সময়ের মধ্যে পার্সেন্টেজ চেঞ্জ করে ফেলে। তারা বলছেন সব মিলিয়ে এই 3টি নির্বাচন বাংলাদেশের মানুষকে ভোট বিমুখ করে ফেলেছে। বিতর্কিত এসব নির্বাচনের জন্য বিগত 3টি কমিশনকেই বিচারের আওতায় আনার দাবি তুলছেন তারা। আগেও 2-1টা হয়েছে নির্বাচন এরকম, কিন্তু এই পরপর 3টা নির্বাচন হতে বাংলাদেশের যে নির্বাচনের যে গ্রহণযোগ্যতা, যে বিশ্বাসযোগ্যতা, সেটা একদম নষ্ট হয়ে গেছে। তাদের দায়িত্বহীনতা এই দেশকে অনেক খারাপ দিকে নিয়ে গেছে। এদের দায়িত্বহীনতা, তাদের জবাবদিহিতার আওতায় অবশ্যই আনা দরকার। এই 3 গং মিলে নির্বাচন কমিশনের জানাজা করে একদম দাফন সম্পন্ন করে ফেলেছিল। সুতরাং এই দাফনকৃত নির্বাচন কমিশনটির জন্য যারা দায়ী, তাদের জন্য আমি মনে করি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। এবং তারা জনগণের সাথে প্রতারণা করেছে, মানুষের ভোটের অধিকার হরণ করার জন্য নির্দিষ্ট একটি দলকে সেখানে পৃষ্ঠপোষকতা করেছে। অতীত থেকে শিক্ষা নিয়ে সামনের নির্বাচনী ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন তারা। একই সঙ্গে কোনো বিশেষ দলের প্রতি আনুগত্য থাকা ব্যক্তিরা যাতে আর নির্বাচন কমিশনার না হতে পারেন সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার তাগিদ দিয়েছেন নির্বাচন বিশ্লেষক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিলায়েত হোসাইন, এখন, ঢাকা। ছাত্র জনতার ওপর নির্বিচার হত্যা ও মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোমবার 2য় মামলা দায়ের করা হয়েছে। এই ট্রাইব্যুনালে মিরপুরের শিক্ষার্থী আলভি হত্যায় শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয় 14 দলের ইনু মেনন মঞ্জুকে। অন্যদিকে 4 দিনের নানা নাটকীয়তা শেষে শিক্ষার্থী খালেদ হত্যায় মামলা নিয়েছে লালবাগ থানা পুলিশ। আর এই মামলায়ও আসামি করা হয়েছে শেখ হাসিনা, ইনু মেনন মঞ্জু সহ সাবেক স্বরাষ্ট্র ও সেতু মন্ত্রীকে। এখন পর্যন্ত সারা দেশে ছাত্র জনতা হত্যায় 1 ডজনের বেশি মামলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন রাব্বি হোসেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকালে গেল 4 আগস্ট নিহত হয় মিরপুরের দেশ পলিটেকনিক কলেজের 9ম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার হাসান আলভি। শিক্ষার্থী আলভি হত্যার ন্যায় বিচার পেতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের হয়েছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও প্রথমবারের মতো আসামি করা হয়েছে 14 দলের নেতা রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনোয়ার হোসেন মঞ্জু সহ 28 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 500 জনের বিরুদ্ধে।
ছাত্র জনতার উপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলা করেছেন আলবির বাবা। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলা হয়েছে মুন্সিগঞ্জের গজারিয়ার শিক্ষার্থী মেহেদী হত্যায়। এই মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। সবাই আশাবাদী বর্তমান সরকার নিশ্চয়ই এই হত্যাকাণ্ডের এবং এই স্বৈরাচারী যে যজ্ঞ তারা চালিয়েছে সেই যজ্ঞের সঠিক বিচার নিশ্চয়ই এই বর্তমান সরকার করবেন। আমরা সবাই আশাবাদী। 4-5 জন ছেলে এসে জোরে জোরে ডাকাডাকি করতেছে, আলবির আব্বু আছে, আলবির আম্মু আছে, আলবি অসুস্থ। এরপরে আমি নিচে গিয়ে দেখলাম যে আমার ছেলে গুলিবিদ্ধ এবং সে দুনিয়াতে নেই। অপরদিকে এই আন্দোলনে গেল 18 জুলাই রাজধানীর আজিমপুরে পুলিশের গুলিতে মারা যান ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ। এ ঘটনায় প্রথমে লালবাগ থানায় মামলা গ্রহণে গড়িমসি করলেও নানা নাটকীয়তার পর ছাত্র জনতার তোপের মুখে 4 দিন পর মামলা নেয় থানা পুলিশ। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে 14 দলের হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনোয়ার হোসেন মঞ্জু সহ 53 জনের বিরুদ্ধে। এই মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও 350 জনের বিরুদ্ধে। এখন রেকর্ডের পর বাদীর যে ডিজায়ার ছিল, মামলার এই বাদীর যে ডিজায়ার ছিল তার ডিজায়ার অনুযায়ী রেকর্ড হয়েছে, তার চাহিদা অনুযায়ী আমরা রেকর্ড করেছি। এখানে কোনো ব্যত্যয় ঘটে নাই। গত 5 জুনের আন্দোলনের শুরু থেকে 5 আগস্ট পর্যন্ত যারাই জীবন দিয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে নির্বিচারে, নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের প্রত্যেকের আমি বিচার চাই। এদিকে সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 2টো পৃথক হত্যা মামলার আবেদন হয়। এছাড়া কোটা সংস্কার আন্দোলনে মিরপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে 9ম শ্রেণীর শিক্ষার্থী লিটন হাসান লালু হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 148 জনের বিরুদ্ধে মিরপুর মডেল থানাকে আরেকটি হত্যা মামলা গ্রহণের নির্দেশ দেন আদালত। 5 আগস্ট গুলিবিদ্ধ হয়ে কাঠমিস্ত্রি মোহাম্মদ তারিক হোসেন নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলার আবেদন করলে উক্ত ঘটনায় সুষ্ঠু তদন্তের স্বার্থে পিবিআইকে নির্দেশ দেন আদালত। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আগামী 22 তারিখের মধ্যে উক্ত মামলাটি এফআইআর হিসাবে গণ্য করে 22 তারিখের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করে। পুলিশ ভীত সন্ত্রস্ত হইয়া এলাকার ভিতরে অতর্কিত গুলিবর্ষণ করে এবং ওই গুলিতে একই স্পটে একই টাইমে 7 জন লোক মারা যায়। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হইয়া 200 ধারায় ফৌজদারি কার্যবিধি জবানবন্দি গ্রহণ করে। গ্রহণে পিবিআইকে তদন্তের একটা নির্দেশ দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা নিহত হওয়ার ঘটনায় সারা দেশে এখন পর্যন্ত 1 ডজনেরও বেশি মামলা দায়ের হয়েছে। রাব্বি হোসেন, এখন, ঢাকা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরপরই কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং দুর্বৃত্তদের হামলায় ঝরে গেছে 9টি প্রাণ। তাদের পরিবারে কিছুতেই থামছে না শোকের মাতম। প্রতিটি হত্যার সুষ্ঠু বিচার দাবির পাশাপাশি আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন নিহতদের স্বজনরা। বাকিটা জানাচ্ছেন সোহেল পারভেজ। কুষ্টিয়া শহরের চর আমলাপাড়ার বাসিন্দা তরতাজা যুবক সবুজ হোসেন। কয়েক বছর আগে বাবা মারা যাবার পর সংসারের হাল ধরেছিলেন তিনি। তার আয়েই চলত 6 সদস্যের পরিবারটি। 5 আগস্ট রাতে দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারিয়েছেন সবুজ। তার মৃত্যুতে দিশেহারা পরিবারে এখনো চলছে মাতম। 4 বছর ও 1.5 মাসের 2 সন্তান নিয়ে নির্বাক সবুজের স্ত্রী। আমরা কোপাতে পারবো না নে, আইন যেন ফাঁসি দেয়, আইন যেন ফাঁসি দেয়, আইনের দ্বারা আমরা চাচ্ছি। আমার স্বামীর জন্য আমি সঠিক বিচার চাই, আইনের মাধ্যমে চাই, সরকারের মাধ্যমে চাই, আমার স্বামীর খুনির বিচার চাই। এদিকে 5 আগস্ট দুপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে নিহত হন আরও 8 জন, যার মধ্যে একটি শিশুও ছিল। নিহতদের মধ্যে অনেকেই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের এমন মৃত্যুতে দিশেহারা পরিবারগুলো। হত্যার সুষ্ঠু বিচারের পাশাপাশি আর্থিক সহায়তার দাবি তাদের। বাড়িতে ভাত খেতে আসতেছিল আর পুলিশ ডাকে নিয়ে ওর গুলি করেছে। ও থানার সামনে দিয়ে আসতেছিল। মারেছে, তার বদলে আমরা লাশ চাই। আমি খালা হই, আমার বেটা কি করি মারেছে। বাবার কোথায় কাটছে বলো? খবরের ভিতরে স্বামী ডিউটি শেষ করে বাড়িতে আসতেছিল, সেই অবস্থায় পুলিশের গুলি খাওয়া তার মৃত্যু হয়ে গেছে। সংসারের উপার্জনের আর কেউ নাই,
আমি আকার অসহায়। হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি ভুক্তভোগী ও স্থানীয়দের। এখন কুষ্টিয়া। সঠিক মান রক্ষা না করেই খাদ্য সংরক্ষণাগারে চাল সরবরাহ করছে অনেক সরকারি খাদ্য গুদাম। নির্দিষ্ট মাত্রার বেশি আর্দ্রতা, মরা, অপুষ্ট আর ভাঙা দানা মিশ্রিত চাল সংরক্ষণাগার থেকে ফিরে এমন চিত্র ধরা পড়েছে এখন টেলিভিশনের ক্যামেরায়। একদিনে এমন 8 ট্রাক চাল বাতিল করে ফেরত দেওয়া হয়েছে। পরিদর্শকদের চোখ ফাঁকি দিতে পারলে এর ভুক্তভোগীরা অল্প দামে চাল কেনা সরকারের বিভিন্ন প্রকল্পের সুফলভোগী সাধারণ মানুষরা ক্ষতিগ্রস্ত হবে। আরো জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। রংপুর ও রাজশাহী বিভাগের প্রায় সকল সরকারি খাদ্য গুদামে সংগৃহীত চাল সংরক্ষণের জন্য পাঠানো হয় বগুড়ার সান্তাহার কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারে। সংরক্ষণাগারের গুদামের সামনে অপেক্ষায় চাল ভর্তি বেশ কয়েকটি ট্রাক। সবুজ সংকেত পেলেই চাল খালাস করে চলে যাবে ট্রাকগুলো। এখন টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়ল অন্যরকম দৃশ্য। নমুনা সংগ্রহের পর খাদ্য পরিদর্শকরা জানালেন নির্দিষ্ট মাত্রার বেশি আর্দ্রতা, মরা, অপুষ্ট ও ভাঙ্গা দানা মিশ্রিত এসব চাল সংরক্ষণাগারে রাখার অনুপযোগী। নীতিমালা বিনির্দেশ বহির যে একটা নির্দেশ দেওয়া রয়েছে, ওই নির্দেশে 3Dটা থাকা যাবে না, 0.5 থাকতে হবে। এখানে 0.5-এর অতিরিক্ত রয়েছে, এই জন্য চালটা নেওয়া যাবে না। বিভিন্ন সময় বিভিন্ন কালার, পানির জন্য খারাপ হতে পারে। মরা মাছি আছে, সঙ্গে হচ্ছে শটার করেনি ভালো মতন, যেটা হচ্ছে রাবার সেলার শটার করার কথা, সেই কাজটা করা হয় নাই। ভোক্তা পর্যায়ে যেতে যেতে 8-9 মাস সময় লাগবে। এই চালগুলো আমরা যদি এখানে রাখি, এই চালগুলো ফেড হয়ে যাবে। এই চালগুলো মানে ভুয়া ধরনের আর কি কালার হয়ে যাবে, আর ওজন অনেক কমে যাবে, যার কারণে ভোক্তা পর্যায়ে গেলে আমাদের এটা ক্লেম হবে। শতকরা সর্বোচ্চ 14 ভাগ আর্দ্রতা আর 1.5 ভাগের বেশি 3D থাকায় 8টি ট্রাকের সবগুলো চাল বাতিল করে ফেরত পাঠান সংরক্ষণাগারের ব্যবস্থাপক। গাইবান্ধার বোনারপাড়া খাদ্য গুদাম থেকে পাঠানো এসব চালে কোনো অনিয়ম নেই বলে এখন টেলিভিশনকে মোবাইলে জানান গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা। না, এটা আমার চাউলগুলো ওখানে আসে না, আপনারা এমনিতে দেখতে পারেন, ঠিক আছে? তো ঘটনা হচ্ছে যে চাউলগুলো পাঠাইছি আমি, এই চাউলগুলো কোনো দিক দিয়ে খারাপ হওয়ার কথা না। খাদ্য গুদাম থেকে কেন্দ্রীয় সংরক্ষণাগারে নিয়ে আসা চাল আবার ফেরত নেয়ার ক্ষেত্রে অতিরিক্ত সময়, অর্থের অপচয় হয় জানালেন পরিবহন সংশ্লিষ্টরা। তাদের দাবি, খাদ্য গুদাম সংশ্লিষ্টরা কৌশলে ভেজাল চাল সংরক্ষণাগারে নেয়ার চেষ্টা করেন। আমি স্পটে গাড়ি লোড করছি, ওখানে ওরা কতিপয় কিছু বস্তাত বঙ্গা মারে। মানে এখানে আসে তো মাল রিজেক্ট হলে আমাদের এই যে বসে আছি সকাল থেকে, এটা আমাদের সমস্যা। মাল খালি হলে এখন চলে গেলাম। একটা গাড়ি একটা জায়গায় থাকলে যে 2000 বা 3000 টাকা একটা ড্যামারেজ হয়, এই টাকাটা কেউ দেয় না, কোনো ঠিকাদার না, কোনো গুদামের অসিলিটি না, কেউ না। খাদ্য গুদাম থেকে চাল পাঠানোর আগে সেখানে আর্দ্রতা ও 3D পরীক্ষা করে পাঠানোর নিয়ম থাকলেও তা ঠিকঠাক মানা হয় না বলে এমন বিড়ম্বনায় পড়তে হয় জানালেন সংরক্ষণাগারের এই কর্মকর্তা। অনিচ্ছাকৃত দু একটা এরকম ভুল হতে পারে, ইচ্ছাকৃত অবশ্যই তা তো আছে। ইচ্ছাকৃত হলে এটা অপরাধের মধ্যে পড়ে। হ্যাঁ, অবশ্যই অপরাধ এটা। তো তাহলে সেই অপরাধের শাস্তি কি? এরকম আমরা এর আগে দেখছি অনেক অসিলিটি, তো আমরা পানিশমেন্ট দিয়েছে তাদেরকে। চলতি বছরের জুন থেকে 19 আগস্ট পর্যন্ত এই সংরক্ষণাগারে 43,765 মেট্রিক টন চাল রাখা হয়েছে। একই সময়ে নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, রংপুর সহ বিভিন্ন জেলার খাদ্য গুদাম থেকে পাঠানো 42টি ট্রাকের 840 টন চাল বাতিল করে তা ফেরত দিয়েছে কর্তৃপক্ষ। বারবার খাদ্য গুদামগুলোকে সতর্ক করার পরও কেন্দ্রীয় সংরক্ষণাগারে নিয়ম এবং বিধি বহির্ভূতভাবে বাতিল চাল আসার কারণেই চালগুলো নিতে পারছেন না সংরক্ষণাগার কর্তৃপক্ষ। তারপরও কোনোভাবে যদি খাদ্য পরিদর্শকদের চোখ ফাঁকি দিয়ে এই চাল সংরক্ষণাগারে ঢুকে যায়, তাহলে শেষ পর্যন্ত যারা 10 টাকা কেজিতে চাল কিনে খান কিংবা ভিজিএফ, ভিজিডি, টিআর কাবিখার মতো সরকারের বিভিন্ন প্রকল্পের সুফলভোগী যে সাধারণ মানুষ, গরিব, অসহায়, এই মানুষগুলোই মূলত শেষ পর্যন্ত ভুক্তভোগী হবে এসব চাল নিয়ে। হেদায়েতুল ইসলাম বাবু, এখন বগুড়া।
বৈরী আবহাওয়ায় আবারও ব্যাহত হচ্ছে সমুদ্রে মাছ শিকার। 65 দিনের নিষেধাজ্ঞা শেষে ঝাঁকে ঝাঁকে ইলিশের দেখা মেলার আশা করলেও অনেকটা খালি হাতেই ফিরতে হয়েছে বরগুনার জেলেদের। এতে ইলিশ সহ অন্যান্য মাছের সরবরাহ কমেছে জেলার বাজারগুলোতে। আবহাওয়া স্বাভাবিক হলে ইলিশের সরবরাহ বৃদ্ধির আশা করছে মৎস্য বিভাগ। বাকিটা জানাচ্ছে জিয়াদ মাহমুদ। সমুদ্রে মাছ শিকারে 65 দিনের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ঝাঁকে ঝাঁকে ইলিশ নিয়ে ফেরার কথা বরগুনার সমুদ্রগামী জেলেদের। তবে বৈরী আবহাওয়ার কারণে মাছ শিকারে বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের। এতে সরবরাহ কমেছে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র কিংবা ফকিরহাট মৎস্য উপকেন্দ্র এবং স্থানীয় বাজারগুলোতে। ইলিশের দামও রয়েছে বাড়তি। ঘাটে বাঁধা সমুদ্রগামী ট্রলার, মাছ শিকারে গিয়ে বৈরী আবহাওয়ায় অনেকেই ফিরছেন শূন্য হাতে। কাঙ্ক্ষিত ইলিশের দেখা না মেলায় ভারী হচ্ছে ঋণের বোঝা। তবু বৈরীতে কাটলে আবারও সমুদ্রে যাওয়ার আশা জেলেদের। অবস্থা হইলে বন্যার কারণে জাল বাঁধতে আমরা খুব অবস্থায় খারাপ আছি এবং বাড়িও খারাপ আছে, টাকা পয়সা দিতে পারি না। যাই তাহলে আমরা ইনকাম হইতো, সংসারে পাঠাইতে পারতাম, দিতে পারতাম, নিজেরা চলতে পারতাম। এমন তো কোনো পদই হইতেছে না। এদিকে সমুদ্র উত্তাল থাকলেও বরগুনার পায়রা, বিষখালী আর বলেশ্বর নদীতে ইলিশ শিকার করছেন জেলেরা। তবে চাহিদার তুলনায় কম থাকায় চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। এমন অবস্থায় বড় সাইজের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকায়, আর মাঝারি আকারের ইলিশের কেজি 1200 থেকে 1300 টাকা। বর্তমানে আবহাওয়া একটু খারাপ, এজন্য সমুদ্রের মাছ, ইলিশ মাছটা অনেক কম। বড়রা 1600 1700 টাকা, 1300 1400 টাকা, এই 700 750 টাকা। সরবরাহের সিগন্যাল শেষ হয়ে গেলেই সরবরাহ শুরু হয়ে যাবে। বৈরী আবহাওয়া কাটলে ইলিশের সরবরাহ বৃদ্ধির পাশাপাশি দামও কমে আসবে বলে মনে করছে মৎস্য বিভাগ। 3 নম্বর সিগন্যালে সমুদ্রের পানি প্রচন্ড উত্তাল থাকে, প্রচন্ড রোলিং হয়। এই রোলিং এর ভিতর ফিশিং করা খুব কঠিন কাজ, দুঃসাধ্য হয় না। তো এই সিগন্যালটা কেটে গেলে আবার পরিবেশ শান্ত হলে তখন আশা করি অনেক বেশি পরিমাণে তারা ধরতে পারবে। জেলায় নিবন্ধিত অনিবন্ধিত মিলিয়ে লক্ষাধিক জেলে থাকলেও সমুদ্রগামী নিবন্ধিত জেলের সংখ্যা 27,250 জন। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। বরিশালের পাইকারি বাজারে বেড়েছে বেশিরভাগ সবজির দাম, তবে ভিন্ন চিত্র পটুয়াখালী কলাপাড়া বাজারে। সপ্তাহ ব্যবধানে কমেছে বেশিরভাগ সবজির দাম, আর নওগাঁর 3 দিনের ব্যবধানে কাঁচামরিচের ব্যাপক দরপতন। কেজিতে কমেছে 100 টাকা পর্যন্ত। বাজারে সবজির সরবরাহ ও দরদাম নিয়ে আরও জানাতে বরিশাল, কলাপাড়া ও নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। তবে শুরুতেই যাব বরিশালে, সেখানে আছেন অমিত। অমিত, এই মুহূর্তে আপনি তো বরিশালে আছেন, তো জানাবেন যে সেখানে সবজির সরবরাহ সংকট দেখতে পাচ্ছেন কিনা, আর পাশাপাশি কত টাকা কেজিতে বিক্রি হচ্ছে সেখানকার শাকসবজি? সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ সবজির দাম 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে, তবে কিছু সবজির দাম স্বাভাবিক রয়েছে গত সপ্তাহের মতোই। যেমন পেঁপের কথা যদি বলি, পেঁপে কিন্তু গত সপ্তাহের মতো 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া শশার দাম কিছুটা কমেছে, আজকে 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য সবজির দাম যদি বলি, বেগুনের দাম কিছুটা বেড়েছে, আজকে 50 থেকে 55 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এবং কাঁচা মরিচের ঝাঁজ কিন্তু এখনও কমছে না, তবে গত সপ্তাহের তুলনায় 10 টাকা কমলেও আজকেও কিন্তু 170 থেকে 180 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া মিষ্টি কুমড়ার দামও কিছুটা বেড়েছে, 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং কাঁচা কলা যেটি রয়েছে 25 টাকা প্রতি হালি বিক্রি হচ্ছে আজকে পাইকারি বাজারে। এবং এই পাইকারি বাজারে আসলে দাম বাড়লে সেক্ষেত্রে কিন্তু খুচরা বাজারে সেই প্রভাবটি পড়ে। এবং বরিশালে আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল বহুমুখী সিটি পাইকারি কাঁচা বাজার, এবং এটি বরিশালের প্রধান পাইকারি কাঁচা বাজার। এই কাঁচা বাজার থেকেই কিন্তু বরিশালের আশেপাশের স্থানীয় পর্যায়ের যে বাজারগুলো রয়েছে এবং ভ্যানে যারা সবজি বিক্রি করে তারাই কিন্তু এই মুহূর্তে এইখান থেকে আসলে বাজার করে নিয়ে যাচ্ছে। সেই কারণে আসলে এই বাজারে দাম বাড়লে সেই প্রভাবটা কিন্তু খুচরা বাজারে পড়ে। এবং আমরা গতকালকে দেখেছি প্রায় কাঁচামরিচ 250 থেকে 300 টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি, যা এখান থেকে আসলে কিনে নিয়ে যাচ্ছে 180 থেকে 200 টাকা কেজি দরে। সেক্ষেত্রে কিন্তু ক্রেতারা যারা রয়েছেন তাদের কেনাকাটা করতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে দাম বৃদ্ধি থাকার কারণে। এবং
ব্যবসায়ীরা যেটা বলছেন যে সরবরাহ কিছুটা কম রয়েছে, যেসব সবজির সরবরাহ কম সেসব সবজির দামই কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে এবং সরবরাহের উপরই যেহেতু নির্ভরশীল এবং কাঁচা সবজির দাম যেহেতু প্রতিনিয়তই ওঠানামা করে, সে কারণেই কিন্তু আসলে প্রতিদিনকার সবজির দামই কিন্তু বাড়তি কিংবা কম এরকম ওঠানামা করতেই থাকে, যার কারণে আসলে প্রতিদিনের দাম দরটা একটু আলাদাই থাকে এবং সরবরাহ সংকট স্বাভাবিক হয়ে গেলে দামটা কিছুটা কমে আসবে বলে তারা ধারণা করছেন। এবং আরেকটু যদি বলি, ঢেঁড়স কিন্তু আজকে 25 টাকা দরে বিক্রি হচ্ছে এবং শসার দাম কিছুটা কমেছে, আজকে প্রতি কেজি 20 টাকা দরে বিক্রি হচ্ছে এবং পটল কাঁকরোল যেগুলো আছে 20 থেকে 25 টাকা দরে বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে বরিশালের সবজি বাজারে আসলে কিছু সবজির দাম কম থাকলেও বেশিরভাগ সবজির দামে কিন্তু আজকে বাড়তি রয়েছে এবং বৃষ্টির কারণে আসলে ক্রেতার সমাগম বাজারে কম দেখা যাচ্ছে, সাধারণ মানুষের আনাগোনাও বেশ কম দেখা যাচ্ছে। তো বরিশালের পাইকারি কাঁচা বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক অমিত, ধন্যবাদ আপনাকে। এবার আমি পটুয়াখালীতে চলে যেতে চাইব, সেখানে কলাপাড়াতে আছেন সহকর্মী আমাদের জসিম পারভেজ। জসিম, যেমনটা যাচ্ছিলাম যে বরিশালের বাজারে শাকসবজির দাম কিছুটা বেশি, তো আপনি একটু জানাবেন যে কলাপাড়ার বাজারে সব সবজির দাম কেমন দেখছেন, আর সরবরাহ পরিস্থিতি বা কেমন বেচা কেনা হচ্ছে সেখানে? অনেক আপনি জানেন যে উপকূলীয় অঞ্চলে কিন্তু পূর্ণিমার প্রভাবে কিন্তু ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, আর সে কারণে কিন্তু বাজার ব্যবস্থা কিছুটা মন্দা যাচ্ছে। তবে বিভিন্ন স্থান থেকে সবজির সরবরাহ কলাপাড়া পাইকারি বাজারে বেশি থাকায় দাম কিছুটা কমেছে, এমনটি নিশ্চিত করেছে এখানকার ব্যবসায়ীরা। আজ এই কলাপাড়া কাঁচা পাইকারি বাজারে কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে 220 টাকা এবং এখানে দাম কমেছে 30 টাকা এবং শসা বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে এবং করলা বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে এবং কাঁকরোল বিক্রি হচ্ছে 55 টাকা কেজি দরে এবং মিনা তরকারি বিক্রি হচ্ছে 25 টাকা কেজি দরে, গাড়ি বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি দরে। তবে আরেকটু বিষয়টা হচ্ছে যে কিছু সবজির সরবরাহ কম থাকায় দামটা একটু 5 থেকে 10 টাকা বেড়েছে। যেমন পটল 35 টাকা বিক্রি হচ্ছে 5 টাকা বেড়ে এবং বেগুন বিক্রি হচ্ছে 65 টাকা 10 টাকা বেড়ে এবং ঢেঁড়স বিক্রি হচ্ছে 35 টাকা। এছাড়া লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি দরে এবং রেখা বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে। এছাড়া অন্য যে সকল সবজি রয়েছে সে সকল সবজির কিন্তু দাম কিছুটা গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহেও স্বাভাবিক রয়েছে এমনটি নিশ্চিত করেছে। তবে পাইকারি দরে এরকম দরদামে বেচা বিক্রি হলেও কিন্তু খুচরা পর্যায়ে যে বিক্রেতা রয়েছে সেখানে 20 থেকে 50 টাকা বেশি দরে বেচা বিক্রি হচ্ছে বলে এখানকার যে ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে তারা আমাদেরকে নিশ্চিত করেছে। তারা আরো নিশ্চিত করেছে যে এখানকার যে বৃষ্টি স্নাত পরিবেশে কিছু গ্রাহক এবং আমদানিকারক এবং এখানকার যে সকল হাট বাজার থেকে পাইকাররা আসে সে সকল পাইকারের আনাগোনা কম থাকায় আজ বাজার মন্দা যাচ্ছে। তো সবজির দাম আরো কিছুটা কমতে পারে বলে এমনটি শঙ্কার কথা নিশ্চিত করেছে এখানকার ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে কলাপাড়া পাইকারি সবজি বাজার থেকে সবশেষ। অনেক জানছিলাম কলাপাড়ার সবজির বাজার থেকে সেখানকার সর্বশেষ সবজির দরদাম এবং সরবরাহ পরিস্থিতি। এবার চলে যেতে চাই নওগাঁতে, সেখানে আছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস আলী, আমাদের কাছে একটা তথ্য আছে যে কাঁচা মরিচের দাম সেখানে কমেছে, তো এর পেছনের কারণ কি দেখতে পাচ্ছেন? আর পাশাপাশি হচ্ছে আর্থিকভাবে লোকসানের কোনো শঙ্কা স্থানীয় কৃষকদের আছে কিনা, কি তথ্য আছে সেখানে আপনার কাছে? অনেক গত 3 দিনের ব্যবধানে আসলে মরিচের দাম কমেছে কেজিতে 100 টাকা পর্যন্ত। হঠাৎ করে মরিচের দাম কমে আসার কারণে কৃষকরা ক্ষোভ প্রকাশ করেছেন। তবে ব্যবসায়ীরা বলছেন যে আমদানির খবর পাওয়ার পর থেকে তারা মরিচ কম কিনছেন এবং কম দামে তারা কিনতে বাধ্য হচ্ছেন। লোকসানের আশঙ্কা থেকেই তারা আসলে কম দামে কিনছেন। আমি এখন অবস্থান করছি নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর হাটে। আজ সাপ্তাহিক হাটবার, আর এই হাটে ভোরের আলো ফোটার পর থেকে কৃষকরা তাদের উৎপাদিত কাঁচামরিচ বিক্রি করার জন্য নিয়ে এসেছেন। আমরা
দেখেছি যে এই হাটে কাঁচামরিচের বিক্রি হয়েছে 120 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 150 টাকা পর্যন্ত। গত 3 দিন আগেও এই হাটে সর্বোচ্চ 250 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে এবং খুচরা বাজারে বিক্রি হয়েছে 350 টাকা থেকে 400 টাকা পর্যন্ত। আসলে পাইকারিতে দাম কম এবং বেশি হলে আসলে খুচরা বাজারে এর প্রভাব পড়ে। তবে খুচরা বাজারে যেহেতু 350-400 টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল, সেখানে আসলে ভোক্তারা অনেকটা কষ্টের মধ্যে পড়েছিলেন দাম বেড়ে যাওয়ার কারণে। তবে এখন কিছুটা স্বস্তি বলা যায়। তবে কৃষকদের সঙ্গে কথা বলে যেমনটি জানা গেছে যে আসলে মৌসুমের এখন শেষ সময় এবং মরিচের গাছ কিছুটা রোগাক্রান্ত হচ্ছে এবং পাতা অনেকটা ছোট হয়ে আসছে। তারা অনেক চেষ্টা করছেন এই গাছগুলো বাঁচিয়ে রাখার জন্য। ওই মৌসুমের শেষ সময় হওয়ার কারণে আসলে মরিচের উৎপাদন যেমন কম হচ্ছে, বাজারে সরবরাহ কম হচ্ছে। তারা আশা করেছিলেন যেহেতু মৌসুমের শেষ সময় দাম আসলে ভালো পাবেন, অর্থাৎ প্রায় 250 টাকার উপর পর্যন্ত পাবেন। সেখানে তার ব্যতিক্রম আমরা লক্ষ্য করছি। তারা বলছেন যে আসলে দাম কম হলেও আসলে জমিতে যেই গাছগুলো রয়েছে বাঁচিয়ে রাখার জন্য আসলে কষ্ট করতে হচ্ছে, তারপরও আসলে সম্ভব হচ্ছে না। তারপরও তারা বলছেন যে আসলে কিছুদিন আগে যেহেতু দাম কম ছিল এবং উৎপাদন বেশি ছিল, সেখানে তারা লাভ করতেন। তবে এখন তারা আসলে কিছুটা লোকসান গুনতে হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন যে আসলে এখন যেহেতু আমদানি হচ্ছে, এই কারণে তারা দাম কমিয়ে দিয়েছেন এবং তারা সর্বোচ্চ 150 টাকা পর্যন্ত কিনতে বাধ্য হচ্ছেন। আর এখানকার এই কাঁচামরিচ আসলে স্থানীয় চাহিদা মেটে এগুলো ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। তবে আমদানি যদি না করা হয় তাহলে দাম আবার বাড়বে বলে তারা মনে করছেন। আর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় প্রায় 1000 হেক্টর জমিতে কাঁচামরিচের আবাদ হয়েছে, যা থেকে শুকনা মরিচের উৎপাদন হবে প্রায় 2000 টন। এই ছিল আমার কাছে এই মরিচের হাট থেকে সবশেষ। বরিশাল, পটুয়াখালী ও আমাদের সাথে নওগাঁ থেকে যুক্ত ছিলেন সহকর্মী এবং জানাচ্ছিলেন সেখানকার শাকসবজির সর্বশেষ দরদাম এবং সরবরাহের খবর। এখন সকালে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। 3 দফা বন্যাসহ সাম্প্রতিক পরিস্থিতিতে ধস নেমেছে সুনামগঞ্জের পর্যটন খাতে। একের পর এক বাতিল হয়েছে পর্যটকদের ভ্রমণের বুকিং। গেল 2 মাসে প্রায় পর্যটক শূন্য থাকায় এই মৌসুমেই প্রায় 50 কোটি টাকার ক্ষতি হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। বাকিটা বলছেন লিপসন আহমেদ। নীল আকাশের নিচে এমন দৃশ্য মন কাড়ে যে কারোর। তাই তো প্রতি বছর জুনের শুরু থেকে হাওরের সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। তবে এবছর জুনের মাঝামাঝি থেকে 3 দফা বন্যায় সুনামগঞ্জের সবকটি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও খুলে দেওয়া হয় পর্যটন কেন্দ্রগুলো। কিন্তু দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে আবারও দর্শনার্থী শূন্য হয়ে পড়ে পর্যটন কেন্দ্র। টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, লাকমাছড়া, জাদুকাটা নদী, শিমুলবাগান সহ দর্শনীয় স্পটে নেই পর্যটক। সুনামগঞ্জ পৌর শহরের তরুণ উদ্যোক্তা অমিত রায় 2 বছর আগে 40 লাখ টাকায় 2টি হাউসবোট তৈরি করেন। শুরুতে আয়ও হয়েছিল বেশ, কিন্তু বন্যা আর দেশের সার্বিক পরিস্থিতির কারণে আশানুরূপ পর্যটক না আসায় বর্তমানে লোকসান গুনতে হচ্ছে তাকে। একই অবস্থা জেলার প্রায় 4 শতাধিক হাউসবোট মালিকের। সুরমা নদীর সাহেববাড়ি, মল্লিকপুর, লঞ্চঘাট, অচিন্তপুর ঘাটে নোঙর করে অলস পড়ে আছে হাউসবোটগুলো। 3 দফা বন্যায় মানুষকে একটু আশাহত করেছে এই সুনামগঞ্জে ট্যুরিজম হাউসবোটে আসার ক্ষেত্রে। তো ওই সময়টাতে আমরা একটা বড় লসের দিকে পড়েছি আর কি। আমরা যাদের অ্যাডভান্স নিয়েছিলাম জুনে, যারা হচ্ছে বুকিং করেছিল তাদের অ্যাডভান্সটা আমরা ফিরিয়ে দিতে হয়েছে। বর্ষাকালে এখানে আসল শোভা পায় এবং টাঙ্গুয়ারহাটটা জমে ওঠে, কিন্তু এখানে লোকাল জাহাজ বা বাইরে থেকে বিভিন্ন জাহাজ আসছে এবং তারা এখন অসহায় বা মানবতা জীবনযাপন করতেছে। অন্যান্য বছর এই মাসে আমাদের কোনো ফাঁকা থাকে না ডেট, আর এই বছর দেখেন অলরেডি প্রায় বোর্ডের ট্যুরগুলোই ক্যান্সেল গেছে। আমাদের কয়েকটা ট্যুর ধরা ছিল, গেস্ট আসতে পারে নাই, আমরা ট্যুর দিতে পারি নাই। ঠিক আছে, যে আন্দোলন হয়েছে এই আন্দোলন আমাদের অনেক ক্ষতি গেছে। আমার বোর্ডের 3টা ট্যুর মারিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন পর্যটন খাতের এই ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে। সুনামগঞ্জের যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটা আসলে শুধুমাত্র আমাদের পর্যটনের উপরে নির্ভরশীল। বর্তমানে এই অবস্থায় আমাদের যে ব্যবসায়িকভাবে যে ক্ষতি হয়েছে আসলে সেটা অপূরণীয়। সেটা কাটিয়ে ওঠা আমাদের জন্য অনেক সময়ের ব্যাপার।
তিন দফা বন্যা ও দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে সুনামগঞ্জের পর্যটন খাতে এবছর প্রায় 50,000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এখন সুনামগঞ্জ। বাণিজ্যিকভাবে মধু চাষে অন্যতম জেলা নড়াইল। বছরের 7 মাস মধু সংগ্রহ করে আর বাকি 5 মাস মৌমাছি লালন পালন করতে হয় খামারিদের। মৌমাছিদের নিয়মিত খাওয়াতে হয় চিনির পানি, কিন্তু বাজারে চিনির দাম বেশি হওয়ায় বর্তমানে মৌমাছি পালনে হিমশিম খাচ্ছেন জেলার মৌ চাষিরা। খরচ জোগাতে না পেরে পেশা পরিবর্তন করছেন অনেকেই। এমন অবস্থায় আগামী মৌসুমে মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। ইমরান হোসেনের তথ্য ও ছবিতে বিস্তারিত। প্রতি বছর নড়াইলের বিভিন্ন বিলে সরিষা সহ নানান ফুল থেকে মৌ বক্সে মধু সংগ্রহ করেন 2 শতাধিক মৌচাষী। বছরের প্রায় 7 মাস এ কাজে যুক্ত থাকেন তারা। তেমনি একজন নড়াইল সদর উপজেলার মৌচাষী বাচ্চু মোল্লা। 2 যুগেরও বেশি সময় মৌ চাষের মাধ্যমে সংসার চালান তিনি। বছরের প্রায় 7 মাস মধু সংগ্রহ করেন। বাকি সময় মধু সংগ্রহ না হলেও মৌসুম পর্যন্ত মৌমাছি ধরে রাখতে প্রতিদিন চিনি মিশ্রিত পানির যোগান দিতে হয় তাকে। তবে বাড়তি চিনির দামে বিপাকে পড়েছেন এই প্রান্তিক মৌচাষী। চিনির যে দাম, খাবার দিয়ে আমাকে যে মধু আমরা সিজনই পাই, আসলে এই যে যা ইনকাম করি আর যে খাবার দিই আমরা, তাতে আমাকে খুব একটা লাভবান আমরা না। একই অবস্থা জেলার অন্যান্য মৌচাষীদেরও। নতুন করে কেউ এই পেশায় আগ্রহী হচ্ছেন না, এমনকি পুরাতন অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন। চিনির যে দাম, এই চিনি খাইতে গেলে আমাদের মৌমাছিগুলো থাকে না, বিভিন্ন রকমের সমস্যা হয় আমাদের। এতে যদি সরকার যদি আমাদের দিকে যদি একটু সুনজরে তাকায়, যদি তাহলে আমরা খুব লাভবান হব চাষ করে। অল্প আয় দিয়ে আমরা যে টাকা ইনকাম করি, সিজন মতো আমরা সেই মালটা যদি সঠিকভাবে বিক্রি করতে পারি, তাহলে অবশ্যই আমরা দেখা যাচ্ছে একটা বক্স থেকে আমরা 7টা বক্স করতে পারবো। খাবারের ঘাটতিটা হয়ে যায়, তখন মনে কর মাছিটা মারা যায়, মাছিটা উৎপাদন থেকে বৃদ্ধি কম হয়, তখন প্রোডাকশনের যে ধারাটা, সে ধারাটা অব্যাহত থাকে না। বিসিক কর্মকর্তা বলছেন মৌচাষীদের সহায়তায় পাশে থাকবেন তারা। আধুনিক প্রশিক্ষণ সহ ক্ষুদ্র ঋণের বিষয়টি চলমান রয়েছে। বিসিক সবসময় তাদের এই শিল্পটাকে পৃষ্ঠপোষকতা করে থাকে, তাদেরকে ঋণ সহযোগিতা করে থাকে। বিশেষ করে 6 মাস মধু সংগ্রহ করা হয় এবং বাকি 6 মাস তাদের এই মৌমাছিগুলোকে আপনার লালন পালন করা হয়। প্রতি বছর নড়াইলে অন্তত 700 টন মধুর উৎপাদন হয়, যার আনুমানিক বাজার মূল্য 35 কোটি টাকারও বেশি। এখন নড়াইল। এখন সকালে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও ভাষার মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে কাজ করে যাচ্ছে সৌদি আরবের প্রবাসী শিক্ষার্থীরা। শিক্ষাজীবন শেষ করে সৌদি আরবের সহায়তায় মক্কা হারামাইন শরীফাইন এর ভাষা অনুবাদ বিভাগে কাজ করছে মক্কা উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি সাবেক শিক্ষার্থীরা। জুমা নামাজের আরবি খুতবার বাংলা অনুবাদ করে বাংলা ভাষাকে পৌঁছে দিচ্ছেন বিশ্ব দরবারে। জাহাঙ্গীর আলম হৃদয়ের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সৌদি সরকারের মক্কা হারামাইন শরীফাইনের ভাষা অনুবাদ বিভাগে সম্মানের সাথে কাজ করছেন উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। প্রতি জুমায় নামাজে আরবি খুতবার বাংলা অনুবাদ করে এরই মধ্যে সুনাম কুড়িয়েছেন তারা। মক্কায় প্রতি সপ্তাহে জুমার খুতবা বাংলা সহ মোট 10টি ভাষায় অনুবাদ করা হয়। বাংলা ছাড়াও উর্দু, মালয়, রুশ, মান্দারিন, তুর্কিশ, ইংরেজি, ফ্রান্স ও ফার্সিয়ান ভাষাকে প্রাধান্য দিয়ে আসছে সৌদি সরকার। তবে হজের সময় আরবি খুতবার অনুবাদ হয় 20টি ভাষায়। সারা পৃথিবীতে মূলত এই মেসেজগুলো ছড়িয়ে দেওয়া, পৃথিবীর মানুষের কল্যাণের জন্যই এই প্রকল্প সৌদি সরকার গ্রহণ করেছেন। আমরা মোট 4 জন বাংলাদেশি ভাই এই কাজে নিযুক্ত হয়েছি। মসজিদুল হারামের হারামাইন শরীফাইনের অধীনে ভাষা ও অনুবাদ বিভাগে বাংলা ভাষার অনুবাদক হিসেবে আমরা কাজ করছি। এই খুতবাগুলো শোনার ক্ষেত্রে অথবা এই অনুবাদগুলোকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আপনারা সবাই অংশগ্রহণ করবেন, যাতে করে বাংলা ভাষা আমরা থাকি অথবা না থাকি, যে এখানে মানুষ যেই থাকুক, কিন্তু বাংলা ভাষা এবং এই প্রকল্পটা যেন চালু থাকে।
2020 সাল থেকে মক্কা মুলকুরা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীরা হজের আরবি খুতবার বাংলা অনুবাদক হিসাবে কাজ শুরু করেছেন। 2024 সালে হজের সময় আরাফাতের ময়দানে মসজিদে নামিরায় আরবি খুতবার বাংলা অনুবাদ পেশ করা হয়। সেখানে খুতবায় বাংলা অনুবাদক ও ভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান মাক্কি। বর্তমানে মক্কা হারামাইন শরীফাইনের ভাষা অনুবাদ বিভাগে বাংলা ভাষার অবসর হিসাবে কাজ করছেন আফম ওয়াহিদুর রহমান মাক্কি, মুবিনুর রহমান বিন ফারুক, নাজমুস সাকিব সহ 4 জন। আরবির পাশাপাশি বাংলা ভাষার খুতবার অনুবাদ যত বেশি প্রচার করা হবে, সৌদি সরকার ও বিশ্ববাসীর সামনে বাংলাদেশের ভাবমূর্তি ততটাই উজ্জ্বল হবে বলে মনে করেন আলেমরা। মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, এখন সৌদি আরব। 10 দিন পেরিয়ে গেলেও কলকাতার আরজিকর হাসপাতালে নারী চিকিৎসক হত্যা রহস্যের সুরাহা করতে পারেনি সিবিআই। সন্দেহের তীর উঠেছে পুলিশের দিকে, অভিযোগ উঠেছে তদন্তে অবহেলারও। এ হত্যাকাণ্ড নিয়ে ধোঁয়াশা যত বাড়ছে, ততই জোরালো হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি। আদৌ কি ক্ষমতা ধরে রাখতে পারবেন মমতা? তাহলে কি ফুরিয়ে যাচ্ছে দিদি ম্যাজিক? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন সতীর্থ কর্মকার। কলকাতার নারীরা যখন আরজিকর হাসপাতাল হত্যাকাণ্ডের জেরে রাত দখল কর্মসূচির ঘোষণা দেন, তখন সামাজিক মাধ্যমে কটাক্ষ করেছিলেন উদয়ন গুহর মতো তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতারা। কিন্তু এ আন্দোলনের হাওয়া যে মমতার পতনের দিকে বইবে, সেটা ধারণার বাইরে ছিল তাদের। গদি বাঁচাতে অবশেষে 16 আগস্ট নিজেই রাজপথে নামেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলে মমতার পাশে ছিল তৃণমূলের নারী সংসদ সদস্য, টালিগঞ্জের তারকা ও বিধায়ক সহ দলের নেতাকর্মীরা। তাদের দাবি, অবিলম্বে হত্যাকারীদের খুঁজে বের করে ফাঁসি দিতে হবে। কিন্তু শেষ রক্ষা হয়নি। মমতার এই প্রতিবাদ নিয়ে বিদ্রূপ ও কটাক্ষ করে বিরোধী দলের নেতারা বলেন, কার বিরুদ্ধে রাজপথে নেমেছেন মমতা? এ হত্যার দায় রাজ্যের মুখ্যমন্ত্রীকেই নিতে হবে। विरोध प्रदर्शन किसके खिलाफ किया? प्रदेश की होम मिनिस्टर ममता जी हैं। हेल्थ का चार्ज किसके पास है? मुख्यमंत्री कौन है? तो किसके खिलाफ वो प्रदर्शन कर रही थी? अपने खिलाफ। आप अगर सड़क पर उतरती हैं तो क्या आप जनता को विश्वास दिला रही हैं न्याय का, या उनके भीतर एक डर का माहौल आप पैदा कर रही हैं? আরজিকরের নারী চিকিৎসক হত্যার তদন্তে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে নিহতের পরিবারও। ওই নারীর বাবার অভিযোগ, একটি বিশেষ মহলের প্ররোচনায় তড়িঘড়ি করে তার মেয়ের লাশ পুড়িয়ে ফেলা হয়। তৃণমূলের বিধায়ক নির্মল ঘোষ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, কিন্তু বাধা দেওয়ার কোনো চেষ্টাই করেননি। सब लोग ही हम लोग को मलहम लगाने का जल्दीबाजी में मलहम लगाने के लिए जल्दी। सीएम अपने रास्ते में नाम उतार के जस्टिस मांगता है, फिर जो जनरल पब्लिक है उसमें जब जस्टिस मांगता है उसको बंद करने के लिए कोशिश कर रहे हैं। क्या इसकी सब क्या बात है? নিহতের পরিবারের এই বয়ানের জেরে মমতার পদত্যাগ নিয়ে কংগ্রেসের পর এবার সোচ্চার হয়েছে ক্ষমতাসীন বিজেপিও। দলের মুখপাত্র জানান, তদন্ত প্রক্রিয়াকে যেভাবে বাধাগ্রস্ত করা হয়েছে তা থেকে এটি স্পষ্ট, মমতার সরকার ধর্ষকদের পরিচয় আড়াল করতে চায়। তথ্য প্রমাণ লোপাট ও হাসপাতাল ভাঙচুরের সাথেও জড়িত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। मुझे लगता है ममता बनर्जी में थोड़ी सी भी नैतिकता बची हो तो उनको अपना इस्तीफा, अपना त्याग पत्र दे देना चाहिए। ये सरकार सब हर चीज में अनदेखी कर रहे हैं, दोषी को मदद करना चाहते हैं। মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালতে গড়াচ্ছে মামলাটি। সোমবার জমা পড়েছে ময়নাতদন্তের প্রতিবেদন। আলামত মিলেছে হত্যারও, কিন্তু মমতার বিরুদ্ধে সৃষ্টি হওয়া জনরোষে চাপা পড়ে যাচ্ছে এসব খবর। যে মমতা বন্দ্যোপাধ্যায় এবারে লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটকে তোয়াক্কা করেননি, জোটের শরিক না হয়েও আধিপত্য ধরে রেখেছেন গোটা পশ্চিমবঙ্গে, কি হতে যাচ্ছে তার পরিণতি এখন সেদিকেই তাকিয়ে বিশ্ব। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। বার্ষিক গ্রীষ্মকালীন যৌথ সামরিক মহড়া শুরু করল যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার অস্ত্র ও সাইবার হামলার হুমকি সহ বিভিন্ন ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতির অংশ হিসেবে এই যৌথ মহড়া বলে জানায় দুই দেশ। এদিকে এই মহড়া দুই কোরিয়ার মধ্যে সামরিক উত্তেজনা ও পারমাণবিক যুদ্ধের আশঙ্কা উস্কে দেবে অভিযোগ তুলে এটি বন্ধের দাবি জানিয়েছে দক্ষিণ কোরীয় সুশীল সমাজ। বিস্তারিত জানাচ্ছেন নুছাত কামাল। বছর ঘুরে আবারও যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া। উদ্দেশ্য চিরশত্রু উত্তর কোরিয়ার যে কোনো ধরনের হামলা ও সাইবার হুমকি মোকাবিলা।
10 দিনের উলচি ফ্রিডম শিল্ড মহড়া শেষ হবে 29 আগস্ট। দুই দেশের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার হুমকির পাশাপাশি এবার মহড়ায় প্রশিক্ষণ চলবে জিপিএস জ্যামিং, সাইবার হামলা, অপপ্রচার ও ভুয়া খবর ঠেকানো সহ সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতি মোকাবিলায়। 북한의 회색지대 및 군사적 복합 도발, 국가 중요 시설 타격을 비롯한 다양한 위기 상황을 상정하여 이에 대응하는 통합적 절차를 숙달하는 데 এদিকে যৌথ এ সামরিক মহড়াকে প্রতিরক্ষামূলক বলা হলেও এর মাধ্যমে সামরিক উত্তেজনা বাড়বে বলে অভিযোগ পিয়ংইয়ংয়ের। এটি ওয়াশিংটন সিউলের পারমাণবিক যুদ্ধের মহড়া বলেও দাবি উত্তর কোরীয় প্রশাসনের। অন্যদিকে যুদ্ধের শঙ্কা এড়াতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে যৌথ মহড়ার প্রতিবাদ জানিয়েছেন দেশটির সুশীল সমাজ। যুদ্ধের মহড়া আখ্যা দিয়ে তা বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান তারা। 이번 을지 자유방패 연습은 한반도와 동북아에서 핵대결과 전쟁 위기를 조장하게 될 것입니다. 핵대결의 끝은 민족의 공멸입니다. 핵대결과 전쟁 위기를 조장하는 을지 자유방패 연습에 দক্ষিণ কোরিয়ায় বর্তমানে যুক্তরাষ্ট্রের মোতায়েন করা সেনা সংখ্যা 28,000-এর বেশি। নুসহাত কামাল, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।